মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো। অনিমা। আপনি কেমন আছেন মিস? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনা কেমন চলছে তোমাদের? মিস ভালোই চলছে। ভালোই চলছে। আচ্ছা, গত ক্লাসে কি তুমি ছিলা অনিমা? জি মিস ছিলাম। আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি, যাই হোক। আচ্ছা, কয়েকজনকে নিয়ে নেই। হ্যাঁ, আজকে আর অত বেশি সময় দিব না তোমাদেরকে, আমি শুরু করে দিব। জি মিস। হুম, কারণ কোর্স অনেক মিস বড় আসলে আসসালামু আমাদের। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সময় খুবই কম আমাদের হাতে। আমরা 40 মিনিটে একটা করে ক্লাস, তো আমাদের আসলে সিলেবাসটা কমপ্লিট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। আরো কয়েকজনকে নিয়ে নেই। তোমরা চ্যাট বক্সে রোল লিখে দাও, কেমন? জি মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা এসছো সবাই চ্যাট বক্সে রোল লিখো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে স্পষ্ট? একটু জানাও আমাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি মিস দেখা যাইতেছে। জি আচ্ছা মিস। আচ্ছা, যারাই আসছো চ্যাট বক্সে রোলটা লিখো। জীববিজ্ঞান প্রথম পত্র আমরা পড়ছি, একাদশ দ্বাদশ শ্রেণী, তোমরা দ্বাদশ শ্রেণীর। যাই হোক, অধ্যায় 7 নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, এই অধ্যায়টাই কিন্তু আমরা পড়ছিলাম, তাই না? গত একটা লেকচার হয়েছে এই অধ্যায়ের উপর, গত লেকচারটাই ছিল এই অধ্যায়ের উপর। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, প্রশ্ন আসে, গুরুত্ব সহকারেই দেখবে তোমরা লেকচার গুলো। আচ্ছা, তোমরা এই ক্লাসটা করার পর প্রয়োজনে আপলোড করা লেকচারটাও দেখতে পারো। দেখলে তোমাদের জন্য সুবিধা হবে আমি মনে করি আর কি। হ্যাঁ, তো আজকে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টারটা আবারও আলোচনা করব, বাকি কিছু অংশ। আজকে লেকচার 28, পর্ব 2। এই অধ্যায়টা এই যে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, জিমনোস্পার্ম এন্ড অ্যাঞ্জিওস্পার্মস, এই নিয়ে মূলত মানে নাম অনুসারে, ওয়ালাইকুম আসসালাম, অধ্যায়ের নাম অনুসারে যে দুই ধরনের উদ্ভিদের কথা বলা আছে, সেই দুই ধরনের উদ্ভিদ নিয়ে আমরা গত লেকচারে জেনেছি। যদিও তোমরা জানো এই সম্পর্কে কিছু ধারণা তোমাদের আছে, তারপরে অনেক নতুন তথ্য তোমরা জেনেছো গত লেকচারে। হ্যাঁ, তোমাদের কি মনে পড়ছে গত লেকচারে এই দুই ধরনের ফল দেখিয়েছিলাম, ফলের মধ্যে বীজের অবস্থান? আচ্ছা, একটু বলতে পারবা কেউ যে আমাদের হাতের বাম দিকে যে ছবিটা আছে, এই ছবিটা, এই চিত্রটা, এখানে কি বোঝানো হচ্ছে আর ডান দিকের চিত্রে কি বোঝানো হচ্ছে? নগ্নবীজি বাম দিকের উদ্ভিদের ছবিতে নগ্নবীজি উদ্ভিদ এবং ডান দিকে আবৃতবীজি আবৃতবীজি উদ্ভিদ। ফলগুলো। হ্যাঁ, ফলের মধ্যে কিসের আসলে কি দেখানো হয়, কি দেখে আমরা বুঝতে পারবো? হ্যাঁ, একটু বলো, বুঝতে পারছি না আমি। ফলের বীজ, এক হ্যাঁ বীজ আবৃত এবং আরেকটি বীজ আবৃত নয় ফল হ্যাঁ, দ্বারা। এইটাই হলো মূল বৈশিষ্ট্য, তাই না? মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। আমরা সাইকাস পড়ছিলাম। নগ্নবীজি উদ্ভিদের আদর্শ একটা উদ্ভিদ হিসেবে আমরা সাইকাসকে চিনি, এবং সাইকাসকে আমরা প্রায়শ দেখিও। গতদিন আমরা এই নিয়ে অনেক কথা বলেছি। জেনাস সাইকাস আমাদের হাতের
ডান দিকেই আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা সাইকাসের চিত্র। তোমরা অনেকেই বলেছিলা যে কেউ দেখেছি ম্যাডাম, হ্যাঁ, আবার অনেকেই বলেছিলা যে না ম্যাডাম দেখি নাই। তাহলে আজকে বলো দেখি কেউ দেখেছো কিনা? যারা বলেছিলা যে দেখি নাই ম্যাডাম, তারা কি দেখেছো এর মধ্যে, অথবা মনে পড়ছে এই ধরনের উদ্ভিদের কথা? জি মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু অপেক্ষা করো, হ্যাঁ। আচ্ছা, স্বভাব এবং আবাসভূমি সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা ভৌগোলিক বিস্তারও পড়েছিলাম, আর হচ্ছে গঠন বৈশিষ্ট্য শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই, তাই তো? তো গঠন বৈশিষ্ট্য থেকেই আজকে আমরা আরম্ভ করব, না হলে যে মাঝখান থেকে আরম্ভ করলে একটু সমস্যা হয় আর কি, তোমাদেরও সমস্যা হবে আমারও হবে। তো আমরা শুরু করে দিচ্ছি যে গঠন বৈশিষ্ট্য। হ্যাঁ, এই যে সাইকাস উদ্ভিদ, যেটাকে আমরা নগ্নভোজী উদ্ভিদ হিসাবে বা আদর্শ একটা নগ্নভোজী উদ্ভিদ হিসেবে আমাদের সামনে দেখতে পাচ্ছি, আমাদের হাতের ডান দিকেই চিত্রটা আছে, এবং এই চিত্রটা সামনে রেখে আমরা এর গঠন বৈশিষ্ট্যটা একটু দেখি, কেমন আলোচনা করি। যে অন্যান্য যে বীজযুক্ত উদ্ভিদ, অর্থাৎ মানে আবৃত বীজী উদ্ভিদ আছে, বা সাইকাস ছাড়া অন্যান্য যে নগ্নভোজী উদ্ভিদ আছে, সেই বীজযুক্ত উদ্ভিদের মতোই সাইকাস উদ্ভিদটাও হচ্ছে স্পোরোফাইটিক। অর্থাৎ আমরা বলতে পারি যে এদের স্পোরোফাইটিক উদ্ভিদটা বা স্পোরোফাইটিক জনন অংশটাই তোমার হচ্ছে মূল, অর্থাৎ প্রধান যে দেহটা বা প্রধান যে উদ্ভিদটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তোমার স্পোরোফাইট। ঠিক আছে? তো স্পোরোফাইটটি মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। এই দেহটাকে আমরা একটু খেয়াল করে দেখি চিত্রটাতে, এদের যেভাবে দেখানো হয়েছে। এখানে দেখো মূল, কাণ্ড, পাতা দেখা যাচ্ছে। মূলের অংশটা তো মাটির নিচে থাকে, মানে মাটির উপরে কিছুটা অংশ দেখা যাচ্ছে। এছাড়া কাণ্ড স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং পাতা তো বুঝতেই পারছো তোমরা, তাই না? তো এদের যে কাণ্ডটা সেটা খাড়া, সাধারণত অশাখ, মানে শাখা নাই, এবং স্থূল, বেশ ফোলা, বেশ মোটা সোটা, এবং বেলনাকার বা সিলিন্ডারের মতো। ঠিক আছে? তো কাণ্ডগাত্র বা কাণ্ডের গায়ের মধ্যে স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে অমসৃণ। অর্থাৎ এই যে তোমার কাণ্ডগাত্রটা বা কাণ্ডের যে গাটা, সেটা মসৃণ না। মসৃণ না কেন? কারণ এখানে স্থায়ী পত্রমূল থাকে। পত্রের যে মূলটা, অর্থাৎ পত্রের যে নিচের অংশটা, সেই অংশটা, যে অংশটা কাণ্ডের সাথে লেগে থাকে। আচ্ছা, তোমরা একটু মিউট হও, কারো বাসায় আওয়াজ হচ্ছে, সবাই মিউট হও, মিউট হও দেখি সবাই। সেই কাণ্ডগাত্রটা অমসৃণ হয় কেন? কারণ এই পত্রের যে মূল অংশটা সেটা এখানে লাগানো থাকে। যদি খসেও পড়ে, যদি এই পাতাটা নাও থাকে, তারপরেও কিন্তু এখানে একটা স্কার রেখে যায়, হ্যাঁ, একটা দাগ রেখে যায়। কেমন? কাণ্ডটা 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এই যে কাণ্ডের যে উচ্চতাটা, সেটা 8 থেকে 14 ফুট পর্যন্ত হয়। আচ্ছা, কারো বাসায় আওয়াজ হচ্ছে, তোমরা সবাই একটু মিউট হও প্লিজ। আচ্ছা, কোন কোন প্রজাতি, যেমন তোমার সাইকাস, মেডিয়া, হ্যাঁ, এরা আরো বেশি উঁচু হয়ে থাকে। এরকম তো কিছু এক্সেপশনাল থাকবেই, এক্সেপশন কিছু থাকবেই। আমরা উদাহরণ হিসেবে সব জায়গাতেই কিছু পেয়ে থাকি এমন। তো সাধারণত শাখাবিহীন, তবে শীর্ষ মুকুল ভেঙে গেলে কাণ্ড শাখাযুক্ত হয়। এই যে দেখো এখানে আমরা শাখা একটা দেখতে পাচ্ছি। সাধারণত কাণ্ডের মধ্যে তেমন শাখা থাকে না, কিন্তু যদি এই যে এই অংশটা যদি ভেঙে যায়, কোনো কারণে ভেঙে যায়, উপরের যে অংশে দেখতে পাচ্ছ যে পাতা আছে, ভেঙে গেলে পরবর্তীতে ওই অংশ থেকে আবার দেখা যায় যে গোড়া থেকে আরেকটা শাখা তৈরি হয়। এখানে কিন্তু এমনই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় হয়তো ছিল শাখার শীর্ষটা ভেঙে গিয়েছিল, এবং পরবর্তীতে পাশ থেকে আরেকটা শাখা গজিয়েছে। তো সাধারণত শাখা থাকে না, বিশেষ কারণে শাখা হয়। তো পাতা যে কাণ্ডের অগ্রভাগে, পাতাগুলো কি থাকে? কাণ্ডের অগ্রভাগে মুকুটের ন্যায় অবস্থান করে। এখানে দেখতে পাচ্ছ যে কাণ্ডের অগ্রভাগেই পাতা দেখা যাচ্ছে, বেশিরভাগ পাতাই কাণ্ডের অগ্রভাগে, এবং মুকুটের মতো এক গুচ্ছে থাকে।
এখন আমাকে স্ক্রিন শেয়ার বাদ দিতে হবে তাহলে এভাবে কথা চলতে থাকলে। হ্যাঁ, সবাই মিউট হও প্লিজ। আচ্ছা, তাহলে মুকুটের মতো থাকে প্রতিটি পাতা পক্ষল যৌগিক, গতদিনও আমি এই নিয়ে আলোচনা করেছি। আর কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিল আকারে সাজানো। এখানে কিন্তু পরপর সাজানো না, সর্পিল আকারে মানে একটা যে জায়গায় থাকে আরেকটা কিন্তু ঘুরে থাকে, মানে এরা পাশাপাশি থাকবে না। এই কাণ্ডটা যেহেতু গোলাকার প্রায়, তাহলে এই কাণ্ডের চারপাশ দিয়ে সর্পিল আকারে পেঁচানো পেঁচানো ভাবে থাকবে এই পাতাগুলো, মানে তাদের অবস্থান থাকবে সেরকম। আর কচি পাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুল পত্র বিন্যাস দেখা যায়। আমরা কচি পাতাকে দেখেছিলাম যখন আমরা পড়েছিলাম হচ্ছে তোমার হচ্ছে ফার্ন। সেই ফার্নের ক্ষেত্রে দেখেছিলাম যে কচি অবস্থায় পাতাটা মানে সাপের ফনার মতো পেঁচিয়ে থাকে। হ্যাঁ, সেরকম এখানেও দেখা যায় সার্সিনেট ভার্নেশন। আর সাইকাস উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র বা ফলিয়েজ লিভ ছাড়া প্রধান যে লিফটা বা যে পাতা দেখা যায় সেটা হচ্ছে তোমার যৌগপত্রটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ। এছাড়াও আরেক ধরনের পাতা দেখা যায়, সেটা আমরা দেখবো এখন। কুণ্ডলিত মুকুল পত্র বিন্যাস যুক্ত আর হচ্ছে সরি এখানে হচ্ছে এক প্রকার বাদামি বর্ণের শল্কপত্র আছে। আচ্ছা, সাইকাস উদ্ভিদে যৌগপত্র যেটা আমরা দেখলাম সেটা ছাড়াও এখানে আরেক ধরনের পাতা থাকে, সেটা হচ্ছে বাদামি রঙের, এবং এটাকে বলা হয় শল্কপত্র, স্কেল লিভ। হ্যাঁ, সুতরাং পাতা দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে তোমার হচ্ছে যৌগপত্র, আরেকটা হচ্ছে তোমার শল্কপত্র। এটা তোমাদের মনে রাখতে হবে। শল্কপত্রগুলো যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। এই যে তোমরা যৌগপত্র দেখলা কিছুক্ষণ আগে, সেই যে আমি আবার দেখাই তোমাদের সুবিধার জন্য, এই যে যৌগপত্র, এই যৌগপত্রগুলো যে থাকে এদেরকে নিচ থেকে আবৃত করে রাখে হচ্ছে শল্কপত্র। এখানে শল্কপত্র দেখানো যাচ্ছে না। হ্যাঁ, ধরে নাও যে এই যে মেইন যে পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা পাতা হিসেবে চিনবো দেখলেই, এগুলো হচ্ছে পর্ণপত্র বা যৌগপত্র। এগুলোর নিচের দিকে এদেরকে ঘিরে থাকবে হচ্ছে তোমার বাদামি রঙের আরেক ধরনের পত্র। তার নাম হচ্ছে শল্কপত্র বা স্কেল লিভ। সুতরাং পাতা দুই ধরনের, শল্কপত্র যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। যখন মুকুল অবস্থা থাকে তখন এরা মেইন পত্রগুলোকে, যৌগপত্রগুলোকে সেভ করে। কেমন? আচ্ছা, তো পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতার কিছুটা মিল আছে। কেমন? তোমরা পাম উদ্ভিদ দেখেছো? হ্যাঁ, পাম জাতীয় উদ্ভিদ দেখেছো না? নারিকেল জাতীয় উদ্ভিদ। হ্যাঁ মিস। হ্যাঁ, পাম জাতীয় উদ্ভিদ, পাম অয়েল যেখান থেকে আসে, হ্যাঁ, বা ওই জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, পাম উদ্ভিদকেই এখানে মেইনলি বলেছে। তারপরও এদের সাথে মিল সম্পন্ন বিভিন্ন উদ্ভিদ আছে, পাম উদ্ভিদের মতো উদ্ভিদগুলো এবং ফার্ন। এই দুইটার পাতার সাথে সাইকাসের পাতার কিন্তু মিল আছে। এই জন্যই একে অনেক সময় সাইকাসকে অনেক সময় বলা হয় পাম ফার্ন। পামের সাথেও মিল আছে, ফার্নের সাথেও মিল আছে, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে দেখো, পাম ফার্ন। সাইকাসের পাতা পাম ফার্ন বলা হয়। এবং এটা কোশ্চেন আসে, হ্যাঁ, কোশ্চেন আসে আমাদের যে পাম ফার্ন কেন বলা হয় বা পাম ফার্ন কি। তখন তোমরা এভাবে করে উত্তরটা লিখবে যে যেহেতু পাম এবং ফার্ন দুটার পাতার সাথে সাইকাসের পাতা মিল আছে, কিছুটা মিল আছে, এই জন্য সাইকাসকে পাম ফার্ন বলা হয়। তাহলে পাম ফার্ন হচ্ছে সাইকাস। ঠিক আছে, তো যৌগপত্রের প্রতিটি পত্রখণ্ড, যৌগপত্রের মধ্যে যে পাতার খণ্ডগুলো আছে গাঢ় সবুজ বর্ণের হয়, মসৃণ হয়, চর্মবৎ মানে হচ্ছে চামড়ার মতো পাতলা, স্কিনের মতো, আর রেখাকার অর্থাৎ রেখার মতো দাগ দাগ থাকে। হ্যাঁ, আর রেখাকার মানে হচ্ছে যে রেখার মতো মানে হচ্ছে তোমার স্ট্রেইট, লম্বা। আর এরকমও হতে পারে, আবার লেন্সের মতো হতে পারে। অর্থাৎ লেন্স তো তোমরা দেখেছো তাই না? উত্তল লেন্স, অবতল লেন্স দেখেছো না? ফিজিক্সে পড়েছো না? জি মিস। হ্যাঁ, তো রেখাকারও হতে পারে, মানে লম্বা লম্বা হতে পারে, আবার হতে পারে লেন্সের মতো। ঠিক আছে, আর পত্রখণ্ডে অর্থাৎ পাতার প্রতিটি অংশে একটি মাত্র মধ্যশিরা বা মিডরিব থাকে।
মধ্যশিরা তোমরা চিনো, পাতার ঠিক মাঝখানে বড় মোটা করে যে শিরাটা থাকে, আর উপশিরাও থাকে অন্যান্য পাতায়, কিন্তু এখানে শুধুমাত্র মধ্যশিরা থাকে। কোনো প্রকার শিরা বা উপশিরা এখানে স্পষ্ট নয়, অর্থাৎ থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাই না, শুধু স্পষ্ট দেখতে পাই মধ্যশিরা বা মিডরিবকে। পত্রখণ্ডের সংখ্যা এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে ভিন্নতর। আমরা আবার একটু দেখবো ছবিটাকে। পত্রখণ্ড তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে পুরো পাতাটা, এটা যৌগপত্র, আর এখানে যে অংশগুলোকে দেখতে পাচ্ছ সবুজ সবুজ, সেগুলো হচ্ছে পত্রখণ্ড। এই পত্রখণ্ডটা দেখো রেখার মতো অথবা লেন্সের কাছাকাছি, লেন্সের মতো হতে পারে, হ্যাঁ, অন্যান্য পাতার মতো না পত্রগুলো। এবং এর মাঝখানে শুধুমাত্র একটা লম্বা একটা দাগের মতো থাকবে, যেটাকে আমরা প্রধান শিরা বলবো, হ্যাঁ, মিডরিব বলবো বা মধ্য শিরা বলবো। এবং এর যে আমরা নর্মাল পাতায় আম পাতার কথা চিন্তা করে দেখো, আশপাশে যে আমরা উপশিরাগুলো দেখতে পাই ছড়ানো ছিটানো থাকে জালের মতো, সেই জিনিসগুলো এখানে তেমন স্পষ্ট দেখা যায় না। আমরা এখন মূলে চলে যাব, এবং এই যে সাইকাসের মূল, এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। এই প্রশ্নগুলা সহজ, হ্যাঁ, সহজ সরল, কিন্তু আমি ওই যে একই কথা বলি সবসময়, যে তোমরা কেন যেন প্রশ্ন বোঝো না এবং উত্তরও সঠিকভাবে করতে পারো না। কিছু জায়গা আছে আমরা কিন্তু পড়ানোর সময় তোমাদেরকে বলে দিই যে এই জায়গাগুলো ভালো মতো দেখবে, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে পরীক্ষার সময়টা। হ্যাঁ, পরীক্ষার সময়ে প্রশ্ন বোঝা, উত্তর করা সহজ হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শোনো। প্রাথমিক পর্যায়ে সাইকাসের মূল, প্রধান মূল থাকে। হ্যাঁ, সাইকাসের মূলটা প্রাথমিক অবস্থায় প্রধান মূল আমরা যেরকম চিনি, ক্লাস 7-এও পড়েছি, পরবর্তীতেও তোমরা এই সম্পর্কে জেনেছো, তো সেই প্রধান মূলই থাকে। তবে এটা স্বল্পস্থায়ী, প্রধান মূলটা হয় স্বল্পস্থায়ী, কারণ অল্পকাল পরেই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়। প্রধান মূল বেশি দিন থাকে না, পরে সেখানে অস্থানিক মূলের সৃষ্টি হয়। অস্থানিক মূলের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। অস্থানিক মূল হচ্ছে চুলের মতো, হ্যাঁ, চিকন চিকন অনেক একগুচ্ছে থাকে। আর প্রধান মূলটা হচ্ছে বড় একটা অংশ বের হয়, এরপরে আশপাশ থেকে শাখা প্রশাখা বের হয়। তাহলে প্রথম থাকে প্রধান মূল, পরবর্তীতে সেটা আর নষ্ট হয়ে যায় বলে সেই জায়গাতে অস্থানিক মূলের সৃষ্টি হয়। চুলের মতো যে মূলগুলা হয় সেরকম অস্থানিক মূল, যেমন ধান গাছ, তারপর তোমার হলো ঘাসকে তুললে তোমরা যেরকম ধরনের মূল দেখো সেই ধরনের মূল সৃষ্টি হয়। অস্থানিক এই মূলটা কখনো কখনো মাটির ঠিক নিচ দিয়ে বৃদ্ধি পায়। ঠিক মাটির নিচ দিয়ে এই অস্থানিক মূলটা বের হবে, হ্যাঁ, এবং সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্যাগ্র শাখা সৃষ্টি করে। হ্যাঁ, তোমরা একটু দেখো। মিস দ্যাগ্র শাখা মানে? আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা, তো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। আর কি বলছিলা তোমরা, যে সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্যাগ্র শাখা সৃষ্টি করে। দ্যাগ্র শাখা মানে হচ্ছে শাখাটা দ্বিমুখী। হ্যাঁ, দুটো আঙ্গুলকে একসাথে করে যদি বড় করো, না মানে ছড়িয়ে দাও, তাহলে কেমন হবে বলো? দ্যাগ্র শাখা মানে হচ্ছে সেরকমই। ঠিক আছে, কি বুঝতে পারছো এখন? জি মিস। প্রতিবারই দুইটা করে বের হচ্ছে। হ্যাঁ, দ্যাগ্র শাখা সৃষ্টি করে ভূমিতলের উপরে, তার মানে হচ্ছে মাটির উপরে। মাটির ঠিক নিচে তারা কিন্তু বৃদ্ধি পাচ্ছে অস্থানিক মূলটা, কিন্তু সেখানে ভূমিতলের মানে মাটির নিচে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখা যায় কিছু সময়ে এই মাটির উপরের দিকে অসংখ্য ছোট ছোট দুইটা করে শাখার মতো মূলের একটা অংশ বের হয়ে আসে। কেমন? আমরা এখনই দেখছি সেই চিত্রটা আমাদের হাতের ডান দিকে 7.2 তোমাদের পাঠ্যপুস্তকে আছে, হাসান স্যারের বই চিত্রটা আছে। এই দেখো, প্রত্যেকটা মাথা দেখো দুইটা অংশ, দুইটা ভাগে বিভক্ত। খেয়াল করেছো? এই দেখো দুইটা অংশ, এই জায়গাটাও দুইটা অংশ, এই জায়গাটাও দুইটা অংশ। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, জি মিস। বুঝতে পারছো? এটা হলো দ্যাগ্র শাখা। তো ভূমির উপরিতলে দ্যাগ্র শাখা বিশিষ্ট এই সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এই মূলগুলাই যে উপরে যে উঠলো, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা কিন্তু চিন্তা করতে পারি না যে মূল এইভাবে করে উঠবে এবং ভিতরের মূলটা একরকম হবে, উপরের মূলটা আরেক রকম হবে, কিন্তু সাইকাসের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। এই জন্যই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
তাহলে এই ব্যাকটেরিয়া দ্বারা এই মূলটা কি হয়, ইনফেক্টেড হয়, আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে, মূলের মধ্যে ব্যাকটেরিয়া যখন বৃদ্ধি পেতে থাকে সাথে সাথে নস্টক, অ্যানাবেনা এই ধরনের সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হতে থাকে। অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার পরে নস্টক, অ্যানাবেনা নামক যে সায়ানোব্যাকটেরিয়া আছে তাদের দ্বারাও কিন্তু এটা আক্রান্ত হতে থাকে। ফলে কি হয়, মূলটা স্বাভাবিক সরু যে মূল থাকে সেরকম আর থাকে না, বিকৃত আকৃতি ধারণ করে। আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা কিন্তু স্বাভাবিক মূলের কোনো চিত্র না, এটা একটা বিকৃত ধরনের আকৃতি আমরা দেখতে পাচ্ছি। তো এরকম হয়ে যায়, এর কারণ বুঝতে পারছো, ব্যাকটেরিয়া, নস্টক, অ্যানাবেনা এই ধরনের ক্ষুদ্র অণুজীব দ্বারা আক্রান্ত হওয়ার ফলে হ্যাঁ এইরকম একটা গঠনের সৃষ্টি হয়। সে কারণে সামুদ্রিক, এটা হচ্ছে তোমার সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। দেখো যে এই যে অস্বাভাবিক যে গঠনটা, এই গঠনটা কার মতো, হ্যাঁ সামুদ্রিক কোরালের মতো। এই ধরনের মূলকে এই কারণে বলা হয় কোরালয়েড মূল। কোরালয়েড মূল বলা হয়, যেহেতু কোরালের সাথে মিল আছে কোরালয়েড মূল বলা হয়। এটাকে আবার আরেকটা নামও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রুট টিউবারকাল। তো আমরা এই দুইটা নামও মনে রাখবো। হ্যাঁ, কেন এটাকে কোরালয়েড মূল বলা হয়, কোথায় পাওয়া যায় কোরালয়েড মূল, কিভাবে সৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন এসে থাকে। তো কোরালয়েড মূলের অন্তর্গঠনে, অর্থাৎ আমরা যদি ভিতরে দেখি, হ্যাঁ এটাকে সেকশন করা হয়, তাহলে মধ্য কর্টেক্স যে অঞ্চলটা, একটা বিশেষ অঞ্চল তোমরা জানো, মূলকাণ্ড পড়েছো তোমরা। তো মূলের যে অন্তর্গঠন, সেখানে মধ্য কর্টেক্স এর মধ্যে আমরা এই যে অ্যানাবেনা, নস্টক এগুলোকে দেখতে পাই। হ্যাঁ, আবার শৈবাল স্তরও দেখতে পারি আলাদাভাবে। নস্টক, অ্যানাবেনা অবস্থান করে এই অংশকে শৈবাল স্তর এই জন্য বলা হয়। কারণ তোমরা জানো নস্টক, অ্যানাবেনা এরা কিন্তু হচ্ছে এককোষী বা একদম ক্ষুদ্র তোমার হচ্ছে শৈবাল। আর ব্যাকটেরিয়া তো থাকেই, ব্যাকটেরিয়াকে পাওয়াই যায়, আবার শৈবাল স্তর নামে একটা আলাদা স্তরের মতো সৃষ্টি হয়ে যায়, যেখানে কিনা নস্টক এবং অ্যানাবেনাকে দেখা যায়। এতটুকুতে কোনো সমস্যা থাকলে বলো, কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, যারা নো নতুন মিস। নতুন আসছো, মানে আমার ক্লাসে এখন জয়েন করলে যারা পরবর্তীতে, তারা সবাই একটু শোনো। তোমরা চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লিখে দাও, কেমন? এখনো একজন জয়েন করেছে, তো চ্যাট বক্সে রোলটা লিখে দাও। হ্যাঁ, আচ্ছা এখানে সমস্যা নাই। তাহলে আমি আর একটু অন্য জায়গায় চলে যাচ্ছি। আমরা ক্লাসগুলোতে একটু বেশি অংশ পড়বো এখন থেকে, কেননা আমাদেরকে তো শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, এই বিষয়টা একটু জানবো যে লিভিং ফসিল কি। প্রথমে আমরা তাই জানবো যে বর্তমান কালের কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য, এখন আছে জীবিত অবস্থায় এমন একটা উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, তার বৈশিষ্ট্য যদি অতীতকালের কোন জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হয়, তখন তাকে জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম বলে। অর্থাৎ যেই উদ্ভিদটা বেঁচে আছে এখনো, যে উদ্ভিদটা বেঁচে নেই এখনো, এই দুইজনের কম্পেয়ার করা হয়। কিভাবে? যে জীবিত যে উদ্ভিদটা আছে তার যে ক্যারেক্টার, বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো এমন একটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, যেই উদ্ভিদটা অতীতে ছিল এখন আর নাই। এখন আমরা কিভাবে পাই? তাকে জীবাশ্ম হিসেবে পাই। জীবাশ্ম সম্পর্কে তোমরা জানো, তো জীবাশ্ম হিসেবে পাই, তার সাথে মিল পাচ্ছি। তাহলে যে বেঁচে আছে যে উদ্ভিদগুলো এমন, সেই উদ্ভিদগুলোকে আমরা জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম বলি। যেহেতু সে বেঁচে আছে এই জন্য জীবন্ত, আর জীবাশ্মের সাথে মিল আছে দেখে জীবাশ্ম, তার মানে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এরকম একটা উদ্ভিদ হচ্ছে সাইকাস। তার মানে বুঝতে পারছো যে সাইকাস বেঁচে আছে এখন, এবং সাইকাস কার সাথে মিল সম্পন্ন? এখনকার কোন উদ্ভিদের সাথে তার তেমন মিল নাই। মিল আছে হলো আগে অতীতে বেঁচে ছিল, এখন আর তারা নাই, জীবাশ্ম হিসেবেই তাদেরকে আমরা পাই, সেই উদ্ভিদগুলোর সাথে সাইকাসের মিল আছে। এই কারণে সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এখানে খুব সুন্দর করে এর বর্ণনা দেওয়া আছে যে সাইকাস উদ্ভিদ, সাইকাডালিস একটা বর্গ আছে, সেই বর্গের অন্তর্গত। হ্যাঁ, এখন প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডালিস বর্গের অনেক উদ্ভিদ বিশ্বব্যাপী বিস্তৃত ছিল। হ্যাঁ, দেখো খেয়াল করে যে মেসোজোয়িক যুগে এরা ছিল, সাইকাডালিস ছিল। হ্যাঁ, এখন কিন্তু ওরকম ভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তার মধ্যে কে আছে বেঁচে? সাইকাস। তো এদের অনেকেই বিলুপ্ত হয়ে গেছে সাইকাডালিসের, এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে বা ফসিল হিসেবে আমরা পাই। কাদেরকে? সাইকাডালিস বর্গের উদ্ভিদগুলোকে। এই বর্গের একটা উদ্ভিদ হচ্ছে সাইকাস, এবং এই সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। তাই মানে এই বর্গের কিছু কিছু উদ্ভিদ টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য কার সাথে মিল আছে? সেই আদিকালের বিলুপ্ত যে জীবাশ্ম সাইকাস যারা বা সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল আছে।
এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখনকার উদ্ভিদের মতো না, আদি প্রকৃতির, অর্থাৎ আদি উদ্ভিদের মধ্যে যে বৈশিষ্ট্য পেতাম সেই ধরনের আদি প্রকৃতির বৈশিষ্ট্যদের মধ্যে আছে। এই জন্য সাইকাস সহ বর্তমানকালে সকল সাইকাস, যে আমরা বললাম সাইকাডালিস বর্গের যে উদ্ভিদগুলো তাদেরকে বলা হয় সাইকাস, এবং সাইকাস সকল সাইকাসকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তার মানে সাইকাস উদ্ভিদ এক ধরনের জীবন্ত জীবাশ্ম, এবং সাইকাস উদ্ভিদ যারা অর্থাৎ সাইকাডালিস বর্গের সদস্য যারা, হ্যাঁ, তারাই হচ্ছে সাইকাস। এই সাইকাস এর অন্তর্ভুক্ত সকল উদ্ভিদকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। তাহলে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় সাইকাসকে বা সাইকাসকে, সেটা কিন্তু এভাবে প্রশ্ন আসে, কেন বলা হয় তাদেরকে, অথবা নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম। আসতে পারে সাইকাস, সাইকাস, হ্যাঁ, আরেকটা দিয়ে বলতে পারে যে এই কোনটা মানে কোনটা সত্য। বহুপদী সমাপ্তি সূচকের ক্ষেত্রে এই ধরনের অবজেক্টিভ কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে কোনো সমস্যা আছে বলো দেখি? নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চলে যাব সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমাদের বই খুব সুন্দরভাবে এটা এরকম পয়েন্ট আকারে দেওয়া আছে, আমি বলছি একটু শোনো তোমরা, যেখানে যেখানে সমস্যা আছে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। 1 নাম্বার আছে সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট। তোমরা কিছুক্ষণ আগেই দেখেছো, আমরা যখন নগ্নবীজী উদ্ভিদের ক্যারেক্টার ও শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ছিলাম তখনও দেখেছি সকল নগ্নবীজী উদ্ভিদই হচ্ছে স্পোরোফাইট। তাহলে সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ, এই কারণে এও হবে স্পোরোফাইটিক। দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত, আমি ছবিটা পাশে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, দেখো মূল কাণ্ড পাতায় বিভক্ত। উদ্ভিদ খাড়া পাম জাতীয়, অর্থাৎ খাড়া একটা লম্বা লম্বি থাকে, হ্যাঁ, পাশে ব্যাপ্ত কম হয়, এটা পাম জাতীয় একটা উদ্ভিদ। আর বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না, এটা তো তোমরা জানোই, নগ্নবীজী উদ্ভিদের মূল বৈশিষ্ট্যই হচ্ছে বীজ হবে কিন্তু ফল হবে না, এই কারণে বীজ নগ্ন অবস্থায় থাকে। 3 নাম্বার হচ্ছে পাতা বৃহৎ, দেখো এখানে পাতাগুলো কিন্তু বেশ বড় বড়, কক্ষল যৌগিক, এটা আমরা আলোচনা করেছি। কাণ্ডের মাথায় সর্পিল আকারে থাকে, এটাও কিন্তু তোমরা দেখেছো, এবং এই বৈশিষ্ট্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা এটা সাইকাস। আর কচি পাতার ভার্নিশন সার্সিনেট, আমরা বলেছিলাম কুণ্ডলিত মুকুল পত্র বিন্যাস এখানে দেখতে পাই, যেটা কিনা আমরা পড়েছিলাম ফার্নের ক্ষেত্রে। এখানেও মুকুল অবস্থায় এরা মুচড়ে থাকে, হ্যাঁ, পাতাগুলো মুচড়ে থাকে। 5 নম্বরে আছে পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, এটা কিন্তু আমরা অন্তর্গঠন না পড়লে এটা পাবো না, তো ট্রান্সফিউশন একটা টিস্যু আছে সেখানে এটা পাওয়া যায়, হ্যাঁ। আর হচ্ছে গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান, এখানে আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম যে গৌণ মূল উৎপন্ন হয় এবং কোরালয়েড মূল উৎপন্ন হয়, এখানে তাই বলেছে গৌণ অস্থানিক কোরালয়েড মূল তৈরি হয়। আর 7 নম্বরে পুং রেণু পত্রগুলো একত্রিত হয়ে স্ট্রবিলাস গঠন করে, যেটা আমরা ছবির মাধ্যমে দেখাতে পারছি না এখনো, সামনে আমরা জানবো এই সম্পর্কে। পুং রেণু পত্র মানে রেণু আমি আগেও বলেছিলাম যে এখানে 2 ধরনের রেণু হয়, স্ত্রী রেণু আর একটা হচ্ছে পুং রেণু। তো পুং রেণু গুলো বা পুরুষ রেণুগুলো এক ধরনের পত্রের মধ্যে তৈরি হয়, তাকে বলবো পুং রেণু পত্র, এবং সেগুলো একত্রিত হয়ে একটা গঠন সৃষ্টি করে, হ্যাঁ, মাইকের মতো ফুলের একটা গোছার মতো সৃষ্টি করে, একে বলা হয় স্ট্রবিলাস। আবার কিন্তু স্ত্রীরেণু পত্রগুলো কিন্তু স্ট্রবিলাস গঠন করে না, এরা সত্যিকার স্ট্রবিলাস গঠন করে না। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে পুংরেণু পত্র একত্রিত হয়ে স্ট্রবিলাস গঠন করে, কিন্তু স্ত্রীরেণুর ক্ষেত্রে স্ট্রবিলাসটা যেটা আমরা দেখতে পাই সেটা সঠিক বা পরিপূর্ণ বা সত্যিকারের স্ট্রবিলাস আমরা দেখতে পাই না। 8 নম্বরে আছে হেটারোস্পোরিক, অর্থাৎ যৌন জননে মেগা এবং মাইক্রোস্পোর সৃষ্টি হয়। তোমরা ছত্রাক শৈবাল ছত্রাক চ্যাপ্টারে পড়েছিলা তোমার মেগাস্পোর মাইক্রোস্পোরের কথা। 2 ধরনের স্পোর যদি থাকে এবং এরা যদি পরস্পর মিলিত হয়ে যৌন জননে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে এটাকে বলবো হেটারোস্পোরিক, এখানে হেটারোস্পোরিক ওরা। আর বাতাস দ্বারা পরাগায়ন ঘটে, এদের পরাগায়ন হয় শুধুমাত্র বাতাসের দ্বারা। সাইকাসের শুক্রাণু উদ্ভিদ কুলের মধ্যে, অর্থাৎ সকল উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আমাদের জন্য, যে যত উদ্ভিদ আছে তার মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু আমরা পাই সাইকাসের মধ্যে। আর এটা হচ্ছে লাটিমের মতো দেখতে, সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট, অনেক ফ্লাজেলা থাকে। আমরা এটা যখন জনন পড়বো সাইকাসে তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। কেমন? আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আগে পড়েছি ফার্ন সম্পর্কে, এখন পড়লাম হচ্ছে সাইকাস সম্পর্কে। এদের মধ্যে যে সাদৃশ্য আছে অর্থাৎ মিল আছে, সেই মিলগুলো এখন আমরা দেখব। সাইকাস এবং ফার্ন উভয়ই হচ্ছে তোমার স্পোরোফাইটিক, অর্থাৎ আমরা যেখানে যে দুটা দেখলাম
আমরা এখানে দুইটা উদ্ভিদকে চিত্রকে দেখানোর চেষ্টা করেছি, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না? জি মিস। হ্যাঁ, তাহলে এই উদ্ভিদগুলো দুটাই কিন্তু স্পোরোফাইটিক। মূল উদ্ভিদ বা প্রধান উদ্ভিদটা হচ্ছে তোমার স্পোরোফাইটিক, আর দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত। দেখো এখানেও তাই, মূল কাণ্ড পাতা আছে, এখানেও মূল কাণ্ড পাতা আছে। আর পাতা পক্ষল যৌগিক, দেখো এখানেও পক্ষল যৌগিক, এটা কিন্তু একটা পাতা, এটা পক্ষল যৌগিক পাতা, এখানে এটা হচ্ছে একটা পাতা, তাহলে এটাও পক্ষল যৌগিক পাতা। আর উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, আগেও বলেছি তোমাদেরকে যে এখানে দেখো কুণ্ডলিত অবস্থায় থাকে, কচি অবস্থায়। দেখতে পাচ্ছো? পয়েন্টার দেখতে পাচ্ছো? খেয়াল করো। মিস। কুণ্ডলিত অবস্থায় থাকে, এখানে চিত্রে দেখানো হয়নি কিন্তু এই অবস্থাতেই থাকে। পাতাগুলো যখন একদম কচি থাকে তখন এরা এরকম পেঁচানো থাকে। দেখো এখানে একটা কচি পাতা একটু অংশ দেখানো হয়েছে, কিন্তু এটা কুণ্ডলিত অবস্থায় ছিল, মাত্র মানে কুণ্ডলি থেকে বের হয়ে স্ট্রেট হওয়া শুরু করেছে। হ্যাঁ, তো কচি অবস্থায় কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকবে এবং উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। এদের ক্ষেত্রেও যখন জনন পড়েছিলাম দেখেছিলাম যে ফার্নের ক্ষেত্রেও বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু, এখানেও সেটা আছে। আর উভয়ের জীবনচক্র অসম আকৃতির যৌনক্রম বা হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন আমরা ফার্নের ক্ষেত্রে পড়েছিলাম, এখানেও আমরা পাবো হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। এই যে অংশটুকু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু ছোট প্রশ্ন বড় প্রশ্ন এইভাবে হিসাব করলে হবে না। আমাদের যে জ্ঞান, হ্যাঁ, আমরা যে জ্ঞান অর্জন করব, আমরা যে সেটা থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের কোশ্চেন আসলে আমরা যে তার উত্তর করব, সেই উত্তরগুলো কি ধরনের হবে, প্রশ্ন বুঝে আমাদেরকে করতে হবে। তো সেই প্রশ্নটা বুঝতে হলে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের এই যে ভিত্তি বা বেসিক যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলোকে কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে। তো এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো তোমার টপিক হতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু এভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, বইয়ের মধ্যে এখন তো বই খুব সুন্দরভাবে এভাবে করে পয়েন্ট আউট করা থাকে, তোমাদের পড়া বা বোঝার জন্য কত সুবিধা। তো এই জিনিসগুলো তোমরা পাচ্ছ, তোমরা কিন্তু মানে তোমাদের ভাগ্য অনেক ভালো। তো তোমরা এটাকে একটু কাজে লাগাও, কেমন? তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু বলতে হবে আমাকে। যতটুকু আমরা আজকে আলোচনা করলাম এর মধ্যে কোনো মানে সমস্যা আছে কিনা একটু বলো। নো মিস। আচ্ছা, না থাকলে গতদিন বাড়ির কাজ দিয়েছিলাম? দেইনি। গতদিন বাড়ির কাজ দেইনি। আজকে যতটুকু পড়ালাম আর গতদিন যতটুকু পড়ালাম, প্রথম অংশ থেকেই আর আজকের কিছু অংশ থেকে আমি একটা ছোটখাটো একটা বাড়ির কাজ মানে তোমাদের জন্য উপস্থাপন করছি। একটু দেখো, 1 নম্বরে আছে নগ্নবীজি উদ্ভিদ বা আবৃতবীজি উদ্ভিদ কি? নগ্নবীজি উদ্ভিদ কি, এটা একটা প্রশ্ন জ্ঞানমূলক, আর আবৃতবীজি উদ্ভিদ কি, এটা আলাদা একটা প্রশ্ন, একসাথে লিখেছি। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ কি, তারপরে জ্ঞানমূলক অনুধাবনমূলক একটা প্রশ্ন হচ্ছে সাইকাসকে কেন হবে, সরি, পাম ফার্ন বলা হয় কেন? আচ্ছা না, সাইকাসকে পাম ফার্ন বলা হয় কেন? পাম ফার্ন বলা হয়, মনে আছে? পাম এবং ফার্ন দুইজনের মতোই এদের পাতা, হ্যাঁ, মিল আছে, এই কারণে একে পাম ফার্ন বলা হয়। এটাকে আরেকটু ব্যাপকভাবে লিখবা, একটু বিস্তারিত ভাবে লিখবা, অল্প খানিকটা। আর 3 নম্বর আছে কোরালয়েড মূল বা রুট টিউবারকাল বলতে কি বোঝায়? তো সেইখানে একটু তোমরা আলোচনা করেছি আমি কিছুক্ষণ আগে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। একটু বলো, মানে এখানে কি কোনো সমস্যা আছে এই 3 নম্বর পর্যন্ত? নো মিস। আচ্ছা, নো মিস বলো, কিন্তু তোমরা তো হোমওয়ার্ক দাও না, হোমওয়ার্ক কিন্তু দাও না। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বা তোমরাই, কেমন? 11 এর মেয়েরা, ক্লাস 10 এর মেয়েরা মানে একদম অহরহ তারা একদম যেভাবে আমি দিচ্ছি সেভাবেই তারা কিন্তু হোমওয়ার্ক করছে এবং আমার গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে ওরা কিন্তু অনেক আগায় যাচ্ছে, কেমন? আচ্ছা, যাই হোক। তো 4 নম্বরে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। এখানে আমাদের নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য দেয়া আছে, গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। এখনো তোমরা লিখবে, তোমরা পয়েন্ট আকারে লিখবে, কিন্তু একটু আমি যেমন বুঝিয়ে লিখেছি, 2-1টা পয়েন্ট আছে যেগুলো কিনা একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, একটু বুঝিয়ে লিখবে, তোমরা ব্যাখ্যা করে লিখবে। আর এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে নগ্নবীজি উদ্ভিদকে সহজেই শনাক্ত করা যায়, এটাই হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, কেমন? তাহলে এভাবে যদি আসে তোমার এটা কিন্তু উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন হিসেবে একটু ঘুরিয়ে
ভাষাটাকে একটু পরিবর্তন করে আসতে পারি। তো সেই ক্ষেত্রে তোমরা চিত্রটা একটু দেওয়ার চেষ্টা করবা। আর এখানে পয়েন্ট করে দেয়াই আছে বইয়ের মধ্যে, একটু পড়বে, তোমরা বোঝার চেষ্টা করবে। যেভাবে যতটুকু অংশ করে আমি পড়াচ্ছি, তুমি নিজে পড়ার সময় কিন্তু অতটুকু অংশের কম পড়া আসলে উচিত না, তাহলে কিন্তু তুমি আসলে এই যে একটা যে রিদম আছে না পড়াশোনার, হ্যাঁ, সেই লয়টা তুমি হারিয়ে ফেলবে, পড়াশোনায় মজা পাবা না। কেমন? তো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা কিছু বিশেষ তুমি নিয়ম মেনে পড়লে দেখবা যে পড়াটা মনেও থাকবে, পড়াতে তোমার আগ্রহ হবে। প্রতি ক্লাসেই, প্রায় ক্লাসেই কিন্তু আমি বলে থাকি। তো তোমরা একটু মনোযোগী হও। সামনে তো পরীক্ষা আছেই, তোমরা ডেট পেয়ে যাবে যে কোনো সময়, তো একটু প্রিপারেশনটাও নিতে থাকো। তো আর কোনো প্রশ্ন না থাকলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিব। আর কোনো কোশ্চেন আছে নাকি বলো দেখি? না আচ্ছা, কোশ্চেন থাকে না, সমস্যা থাকে না দুই ভাবে, একটা হচ্ছে খুব ভালো করে বুঝলে, আরেকটা হচ্ছে কিছু না বুঝলে। তোমাদের ক্ষেত্রে কোনটা বলো দেখি? বুঝতে পারছি আমরা। বুঝতে পারছো? তাহলে একটু সুন্দর করে বলো বুঝতে পারছি, আরো দু একজন বলো, না হলে কিভাবে বুঝবো বলো। আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 27 জন আমরা আছি, সবাই কি চ্যাট বক্সে তাদের রোল নাম্বার লিখেছো কিনা একটু আমাকে বলো। মানে 26টা আসার কথা, হ্যাঁ 26টা আসার কথা, আমার মনে হয় না আসছে। যদি কেউ না দিয়ে থাকো তাহলে একটু দিয়ে দাও রোল নাম্বারটা, কেমন? আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করো। কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, কেমন? এবং পড়তে বেশি সময় লাগে না, লাগার কথাও না। যদি পড়ে রাখো তাহলে একটু আগায় থাকলে আর কি। সামনে তো পরীক্ষা আছেই। পরীক্ষার অন্তর্ভুক্ত, সিলেবাসের অন্তর্ভুক্ত এটা না এইভাবে আবার চুপ করে থেকো না, কেননা সরকারি নির্দেশনা আসলে কিভাবে সেটা নিতে বলে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। ঠিক আছে, সেখানে কিন্তু কোন সিলেবাসটা কেমন হবে এটা আমিও জানি না, তোমরাও জানো না। সুতরাং পড়তে থাকো, কেমন? পড়লে তো তোমার ক্ষতির কিছু নাই, তুমি আগায় যাবা আর কি। তো সেক্ষেত্রে একটু পড়াশোনার মধ্যেই থাকো। যেগুলো পড়াচ্ছি এখন সেগুলো তো অবশ্যই দেখবা, দুইবার করে দেখলে দেখবা হয়ে যাচ্ছে, যেহেতু তুমি একবার ক্লাস করছো আর দুইবার তুমি পড়বা, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, কোনো সমস্যা নাই তো নাকি? কিছু বলার আছে, জিজ্ঞাসা করার আছে? হ্যাঁ অথবা না বলো, কিছু জানাও, আনমিউট হও। না মিস। না মিস। আচ্ছা, না মিস, ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পেরেছো। হোমওয়ার্ক গুলা মানে এখনই দেওয়ার দরকার নাই, যেহেতু মানে এখন তো পরীক্ষাই সামনে। তো সেই ক্ষেত্রে হোমওয়ার্ক মানে তুমি কাজ থাকলেও তোমার লিখে না পোস্ট করলেও তুমি ইয়ে করে ফেলো, বা তোমরা হলো পড়ো, কেমন? পড়ে পড়ে একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, ভিতরে আনার চেষ্টা করো, কেমন? দেখবা পরবর্তীতে যখন পড়বা তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আর একেবারে চিনো না এমন জিনিস হঠাৎ পড়তে গেলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।